দ্য ব্রাজিলিয়ান ক্যাট, সত্যজিৎ রায়। মেজাজটা বনেদি, প্রত্যাশা অসীম, অভিজাত বংশের রক্ত বইছে ধমনীতে, অথচ পকেটে পয়সা নেই, রোজগারের কোনো রাস্তা নেই। একজন যুবকের পক্ষে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমার বাবা ছিলেন সহজ সরল মানুষ। তার দাদা, অকৃতদার লর্ড সাদাটন, বিশাল সম্পত্তির মালিক। এই দাদার বদান্যতার ওপর বাবার এমনই আস্থা ছিল যে তার একমাত্র সন্তান হয়ে আমার যে কোনোদিন অন্য সংস্থানে চিন্তা করতে হবে এটা তিনি ভাবতে পারেননি। তার ধারণা ছিল হয় সাদাটনের বিস্তীর্ণ জমিদারি এস্টেটে, না হয় নিদেন পক্ষে সরকারের কূটনৈতিক বিভাগে আমার একটা স্থান হবেই। তার অনুমান যে সম্পূর্ণ ভুল, সেটা তার অকাল মৃত্যুর ফলে বাবা আর জেনে যেতে পারেননি। যেমন আমার জ্যাঠা, তেমনি ব্রিটিশ সরকার আমার সঙ্গতির জন্য কিছুই করলেন না, বা আমার ভবিষ্যৎ সম্পর্কে কোনো তাপ উত্তাপ প্রকাশ করলেন না। কুচিত কদাচিৎ কিছু ফ্যাজেন্ট পাখি বা গুটিকয়েক খরগোশ উপঢৌকন হিসেবে জ্যাঠার কাছ থেকে আসে, আর সেই থেকেই বোঝা যায় যে আমি ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে সমৃদ্ধ জমিদারিতে অবস্থিত অটওয়েল প্রাসাদের উত্তরাধিকারী। যাই হোক, আমি নিজে বিয়ে করিনি। লন্ডনের গ্রোভেনার ম্যানশনসে ঘর নিয়ে নাগরিক জীবন যাপন করি। কাজের মধ্যে আছে পায়রা শিকার ও হার্লিংহ্যামে পোলা খেলা। আমার ঋণ যে মাসে মাসে বেড়েই চলেছে, কিছুদিন পরে আর তা শোধ করার কোনো উপায়ই থাকবে না, এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আমার এই শোচনীয় অবস্থাটা আরও প্রকট হয়ে উঠছে এই কারণে যে লর্ড সাদারটন ছাড়াও আমার আরও বেশ কয়েকজন ধনী আত্মীয় রয়েছে। এদের মধ্যে সবচেয়ে নিকট হলেন আমার খুড়তুতে ভাই এভারার্ড কিং। বেশ কিছুদিন ব্রাজিলে অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন কাটিয়ে সে সম্প্রতি দেশে ফিরে দিব্যি গুছিয়ে বসেছে। তার উপার্জনের পন্থাটা কি সেটা আমার জানা নেই, তবে তার অবস্থা যে রীতিমতো সচ্ছল সেটা বোঝা যায়ই, কারণ সে এখন সাফোকের ক্লিন্টন অন দ্য মার্শে গ্রেল্যান্ডসের জমিদারির মালিক। ইংল্যান্ডে আসার পর প্রথম বছরটা সে আমার কঞ্জুস জ্যাঠার মতোই আমার কোনো খোঁজ খবর নেয়নি, কিন্তু এক গ্রীষ্মের সকালে মনটা খুশিতে ভরে উঠল যখন দেখলাম সে একটি চিঠি মারফত গ্রেল্যান্ডস কোর্টে কয়েকটা দিন কাটিয়ে আসার জন্য আমায় আমন্ত্রণ জানিয়েছে। আমি তখন দেউলিয়া হওয়ার আশঙ্কায় অন্যরকম কোর্টে যাওয়ার কথা ভাবছিলাম, আর ঠিক সেই সময় দৈবক্রমে এসে গেল এই চিঠি। আমার এই অচেনা ভাইটিকে যদি হাত করতে পারি, তাহলে হয়তো একটা উদ্ধারের পথ পেলেও পেতে পারি। অন্তত বংশমর্যাদার খাতিরেও তো তার আমাকে পথে বসতে দেওয়া উচিত নয়। চাকরকে বলে আমার বাক্স গুছিয়ে নিয়ে সেই দিনই সন্ধ্যায় আমি ক্লিপটন অন দ্য মার্শের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তাহলে এই চুরুটটা ধরিয়ে আমার সঙ্গে এসো, আমার পশু সংগ্রহটা দেখাই তোমাকে। সারা বিকেলটা কেটে গেল এই কাজে। বাইরের থেকে আনা যত পাখি, যত সরীসৃপ সবই দেখা হলো। এদের মধ্যে কিছু রয়েছে খাঁচায়, কিছু খাঁচার বাইরে, আর কিছু একেবারে বাড়ির ভিতর ছাড়া অবস্থায়। চলতে চলতে সামনে ঘাস থেকে হঠাৎ কোনো রংবেঙের পাখি লাফিয়ে উঠতে দেখে বা কোনো অচেনা জানোয়ারকে ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে দেখে ছেলে মানুষের মতো উল্লসিত হয়ে উঠছিল এভারার্ড। সবশেষে প্রাসাদের এক প্রান্তে একটি লম্বা প্যাসেজের ভিতর গিয়ে পৌঁছালাম আমরা। প্যাসেজের শেষ মাথায় একটি খড়খড়ি লাগানো ভারী দরজা, আর তার পাশেই একটা হাতল লাগানো চাকা। সেই সঙ্গে লক্ষ্য করলাম লোহার ফ্রেমে লাগানো এক সারি খাড়াখাড়ি লোহার শিক দাঁড়িয়ে রয়েছে প্যাসেজের ভিতর। এবার যেটা দেখাবো সেটা হলো আমার সংগ্রহের একেবারে সেরা জিনিস, বলল এভারার্ড। ইউরোপে আর একটিমাত্র নমুনা আছে এই জিনিসের। রটারড্যামে একটা বাচ্চা ছিল, সেটা মরে গেছে। জিনিসটা হলো একটা ব্রাজিলিয়ান বাঘ। তার সঙ্গে অন্য বাঘের তফাৎ কোথায় সেটা এক্ষুনি দেখতে পাবে, হেসে বলল কিং। খড়খড়িটা তুলে একবার ভিতরে দেখবে কি? দরজার গায়ের খড়খড়ি ফাঁক করে চোখ লাগাতেই দেখলাম একটি বেশ বড় ঘর। তার মেঝেতে পাথর বসানো, তার দেওয়ালের উপর দিকে শিক দেওয়া ছোট্ট জানলা। ঘরের মাঝখানে মেঝেতে উপর বসে রোদ পোয়াচ্ছে একটি জানোয়ার। সেটা বাঘের মতোই বড়, যদিও গায়ের রং কুচকুচে কালো। আয়তন বিশাল হলেও ভঙ্গিটা দেখে পোষা বেড়ালের কথাই মনে হয়। তার দেহের সুঠাম পেশল গড়ন, বীর্যের সঙ্গে কমনীয়তার আশ্চর্য সমাবেশ আমাকে এমন মুগ্ধ করল যে আমি জানোয়ারের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। জাঁদরেল জানোয়ার নয় কি? প্রশ্ন করল এভারার্ড। নিঃসন্দেহে বললাম আমি, এমন আশ্চর্য জানোয়ার দেখিনি কখনো। কেউ কেউ এটাকে পুমা বলে, কিন্তু আসলে এটা মোটেই পুমা নয়। এটা মাথা থেকে লেজের ডগা অবধি 18 ফুট। 4 বছর আগে এটা ছিল দুটো ড্যাবড্যাবে হলদে চোখ বসানো একটি কালো পশমের বল। রিও নিগ্রো নদীর কাছে এক আদি মরণ্যে একজন এটা বিক্রি করেছিল আমাকে, মাটাকে বল্লম দিয়ে মেরে ফেলে, যদিও তার আগে 11টি মানুষ গেছে তার পেটে। তার মানে এরা বুঝি খুব হিংস্র হয়।
এমন শয়তান, এমন রক্তপিপাসু জানোয়ার আর দুটি নেই। দক্ষিণ আমেরিকার ইন্ডিয়ানদের এই বাঘের কথা বললে দেখবে তারা কীরকম চমকে ওঠে। এই জানোয়ারের চেয়ে মানুষের ওপর তাদের বিশ্বাস অনেক বেশি। ইনি এখনও মানুষের রক্তের স্বাদ পাননি, কিন্তু একবার পেলে এর চেহারাই বদলে যাবে। এখনও পর্যন্ত আমাকে ছাড়া আর কাউকে বরদাস্ত করে না ওর ঘরে। ওর পরিচর্যা করে যে লোক বল্ডউইন, সে ওর কাছে যেতে সাহস পায় না। ওর বাপ মা দুই হচ্ছি আমি। কথাটা বলার সঙ্গে সঙ্গে ও আমাকে চুমকে দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে আবার তৎক্ষণাৎ সেটা বন্ধ করে দিও। তার কণ্ঠস্বর শুনে বিশাল জানোয়ারটা উঠে দাঁড়িয়ে হাঁ তুলে নিজের মাথাটা এভারার্ডের গায়ে ঘষতে লাগল, আর এভারার্ডও জানোয়ারটার গায়ে হাত বুলোতে লাগল। এবার দেখি টমিবাবু, খাঁচায় ঢোকো তো। আদেশ শোনা মাত্র কৃষ্ণকায় জীবটি ঘরের একপাশে গিয়ে একটি গরাদের ছাউনির তলায় কুণ্ডুলি পাকিয়ে বসল। তারপর এভারার্ড বাইরে এসে হাতলটা ঘোরানোর সঙ্গে সঙ্গে প্যাসেজে বেরিয়ে থাকা ফ্রেমবদ্ধ লোহার শিকি দেওয়ালের একটা ফাটল দিয়ে বাঘের ঘরে ঢুকে ছাউনির সঙ্গে লেগে গিয়ে দিব্যি একটি খাঁচার সৃষ্টি করল। এবার এভারার্ড দরজা খুলে আমাকে ভিতরে ডাকল। এই বিশেষ শ্রেণীর পশুদের ঘরে যে বিশেষ গন্ধ পাওয়া যায়, এই ঘর এখন সেই গন্ধে ভরপুর। এটাই ব্যবস্থা, বলল এভারার্ড। দিনের বেলা ও সমস্ত ঘরটাতেই পায়চারি করে, রাত্রে একপাশে খাঁচাটায় পুরে দেওয়া হয়। বাইরে থেকে হাতল ঘোরালেই খাঁচার দেওয়াল সরে গিয়ে ও ছাড়া পেয়ে যায়, আর যদি তা না চাও তো ওকে ওইভাবেই বন্দি করে রাখতে পারো। ওরকম করো না। আমি গড়াদের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে বাঘের গায়ে রাখতে গেছিলাম, সে এক হ্যাঁচকা টানে আমার হাতটা বার করে আনল। ওকে বিশ্বাস নেই, আমি যা করি আর 5 জনের তা করা চলে না। সবাইকেও বন্ধু বলে মানতে রাজি নয়, নাকি টমি? এবারে লাঞ্চের গন্ধ পেয়েছেন বাবু, তাই না টমি? বাইরে প্যাসেজে পায়ের শব্দের সঙ্গে সঙ্গে বাঘটা এক লাফে উঠে দাঁড়িয়ে অপরিসর খাঁচাটার মধ্যে পায়চারি শুরু করে দিয়েছে। তার হলুদ চোখের চাহানি তীক্ষ্ণ এবং অস্থির, তার লেলিহান জিভ বেরিয়ে পড়েছে হাঁ করা মুখের অসমান দাঁতের সারির ফাঁক দিয়ে। একজন পরিচারক পাত্রে কিছুটা মাংস নিয়ে ঘরে এসে গড়াদের মধ্যে দিয়ে সেটাকে খাঁচার ভিতর গলিয়ে দিল। বাঘ থাবা দিয়ে আলতো করে সেটাকে তুলে নিয়ে খাঁচার এক কোণে বসে সেটার সদ্ব্যবহার করতে শুরু করল। মাংস টেনে ছেঁড়ার ফাঁকে ফাঁকে সে রক্তমাখা মুখটা আমাদের দিকে চাইছে, আর আমিও এক দৃষ্টে দেখছি এই বন্য দৃশ্য। টমির ওপর আমার টানটার কারণটা বুঝলে তো? ঘর থেকে বেরিয়ে এসে প্রশ্ন করল এভারার্ড। হাজার হোক, আমার হাতেই তো মানুষ, কম ঝুঁকি গেছে ওকে দক্ষিণ আমেরিকা থেকে এখানে আনতে। অবশ্য এখানে এসেও ভালোই আছে। যাগে, আমার মনের কথা ঢের বলা হলো, এবার চলো টমির মতো আমরাও গিয়ে লাঞ্চ করি। দক্ষিণ আমেরিকা থেকে আসা আমার এই ভাইটি তার জন্তু জানোয়ার নিয়ে এতই মশগুল যে সেই জগতের বাইরে যে আর একটা জগৎ থাকতে পারে সেটা ভাবাই মুশকিল। কিন্তু সেটা যে রয়েছে সেটা বুঝতে পারতাম তার পাওয়া টেলিগ্রামের বহর থেকে। দিনের যে কোনো সময় আসত এই টেলিগ্রাম, আর প্রত্যেকটি অত্যন্ত আগ্রহের সঙ্গে খুলত এভারার্ড নিজেই। একবার মনে হতো সেগুলো হয়তো ঘোড়ার মাঠ বা স্টক মার্কেট সংক্রান্ত কোনো খবর। মোট কথা, এটা বোঝা যেত যে এমন কিছু কারবারের সঙ্গে সে জড়িত রয়েছে যেটা ঘটছে সাফোকের বাইরে। আমি যে 6 দিন ছিলাম তার মধ্যে দিনে 4খানা করে তো টেলিগ্রাম এসেই যায়, একদিন এলো 7খানা। এই 6 দিন এত ভালোভাবে কেটেছিল যে ভাইয়ের সঙ্গে একটা চমৎকার সমঝোতা হয়ে গেছিল। প্রতি রাতে বিলিয়ার্ড রুমে বসে এভারার্ড তার আশ্চর্য ভ্রমণ কাহিনী শোনাত আমাকে। শুনে বিশ্বাস করা বেশ কঠিন হতো যে আমার এই নিরীহ ভাইটি এইসব রোমহর্ষক ঘটনার নায়ক। তার অভিজ্ঞতার পরিবর্তে আমি তাকে শোনাতাম গ্রোভনার ম্যানশনসের জীবনযাত্রার কথা। তাতে সে এতই মুগ্ধ হতো যে বারবার বলতো একবার লন্ডনে এসে আমার বাসস্থানে কটা দিন কাটিয়ে যাবে। লন্ডনের চঞ্চল জীবনযাত্রা সম্বন্ধে দেখতাম তার একটা অদম্য কৌতূহল আছে। বলা বাহুল্য, এ ব্যাপারে আমার চেয়ে ভালো গাইড সে পাবে না। শেষ দিনে আমি আর কথাটা না বলে পারলাম না। সরাসরি বলে দিলাম যে আমার আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং সম্পূর্ণ দেউলিয়া হতে আমার বেশি দিন বাকি নেই। আমি যদিও তার কাছে পরামর্শ চাইলাম, যেটা আসলে দরকার ছিল বেশ খানিকটা ক্যাশ। কিন্তু তুমি তো লর্ড সাদারটনের উত্তরাধিকারী, তাই না? প্রশ্ন করল এভারার্ড। আমার তো তাই ধারণা, কিন্তু তিনি আমাকে এক কপর দিকও দেন না কখনো। জানি, বলল এভারার্ড, সে যে কত কঞ্জুস সে কথা আমি শুনেছি। সত্যি তো, তোমার অবস্থা বেশ কাহিল বলে মনে হচ্ছে। ভালো কথা, সাদারটনের স্বাস্থ্য এখন কেমন? ছেলেবেলা থেকেই তো শুনে আসছি সে অত্যন্ত রুগ্ন। তাও ট্যাংস করে চালিয়ে যাচ্ছে, বেচারা তুমি। আমার বড় আশা ছিল তুমি সব শুনে টুলে হয়তো কিছু। আর বলতে হবে না, হেসে বলল এভারার্ড। আজ রাতে এই বিষয়ে কথা হবে, আমার পক্ষে যতটা সম্ভব করব, কথা দিচ্ছি। আমার যে বিদায় নেবার সময় এসে গেছে তাতে আমার আক্ষেপ নেই, কারণ জানি যে এই বাড়িরই একজন বাসিন্দা আমাকে তাড়াতে পারলে বাঁচে। কিং গৃহিণীর বিষদৃষ্টি আমার কাছে অসহনীয়।
তিনি যে আগবাড়িয়ে আমাকে অপমান করেন তা নয়, সেখানে স্বামীর ভয় তাকে বেশি দূর এগোতে দেয় না, কিন্তু চরম ঈর্ষাবশে তিনি আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন এবং গ্রেল্যান্ড যে আমার অবস্থান যাতে সব দিক থেকে অস্বস্তিকর হয় সেই চেষ্টার কোনো ত্রুটি করেন না। বিশেষত শেষ দিনে তার ব্যবহার এমনই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেল যে এভারার্ডের কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি না পেলে আমি সেই দিনই দুপুরের গাড়িতে রওনা দিয়ে দিতাম। ঘটনাটা ঘটতে বেশ রাত হল। আমার আশ্রয়দাতা আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি টেলিগ্রাম পেয়েছে। সেগুলো নিয়ে সে চলে গেল তার কাজের ঘরে। যখন বেরোল ততক্ষণে বাড়ির আর সবাই ঘুমে পড়েছে। আমি শুনতে পেলাম সে রোজকার অভ্যাসের মতো ঘুরে ঘুরে নিচের দরজাগুলো বন্ধ করছে। অবশেষে সে বিলিয়ার্ড রুমে আমার সঙ্গে যোগ দিল। তার স্থূল দেহ ড্রেসিং গাউনে আবৃত, পায়ে একজোড়া টর্কি স্লিপার। আরাম কেদারি বসে গ্লাসে পানীয় ঢেলে সে নিজের সামনে টেনে নিল। লক্ষ্য করলাম তাতে জলের চেয়ে হুইস্কির মাত্রাই বেশি। কি রাহাত রে বাবা, মন্তব্য করল এভারার্ড। কথাটা ভুল বলেনি। সারা বাড়িটাকে ঘিরে ঝোড়ো বাতাস বইছে, তার শব্দ যেন প্রকৃতির আর্তনাদ। জানলাগুলো থরথর করে কাঁপছে। বাইরের অন্ধকারের ফলে ঘরের হলদে বাতিগুলো অস্বাভাবিক রকম উজ্জ্বল বলে মনে হচ্ছে। শুনি তোমার কাহিনী, বললেন আমার আশ্রয়দাতা। আমরা দুজনে এখন একা। এই দুর্যোগের রাতে কেউ আমাদের বিরক্ত করতে আসবে না। তুমি বলো, তারপর দেখি তোমার একটা হিল্লে করা যায় কিনা। এইভাবে উৎসাহ দেবার ফলে আমি আদ্যপান্ত বললাম আমার ব্যাপারটা। যেসব লোকের সঙ্গে আমার কারবার, আমার পাওনাদারেরা, আমার বাড়িওয়ালা, আমার চাকর বাকর, কেউই সে বর্ণনা থেকে বাদ পড়ল না। সঙ্গে আমার নোটবুক ছিল। সব তথ্য গুছিয়ে নিয়ে অত্যন্ত প্রাঞ্জলভাবে আমার শোচনীয় অবস্থাটা তাকে বুঝিয়ে দিলাম। কিন্তু দেখে খারাপ লাগলো যে শ্রোতা আমার কথায় মনোযোগ দিচ্ছে না। যে দু একটা মন্তব্য সে করছিল সেগুলো এতই মামুলি ও অপ্রত্যাশিত যে আমার সন্দেহ হলো সে আদৌ আমার কথা শুনছে না। মাঝে মাঝে হঠাৎ গা ঝাড়া দিয়ে আমার কোনো উক্তির পুনরাবৃত্তি করতে বলে সে আগ্রহের একটা ভান করছিল বটে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারছিলাম তার মন অন্যদিকে চলে গেছে। অবশেষে চেয়ার ছেড়ে উঠে চুরুটের অবশিষ্টাংশ ফায়ারপ্লেসে ফেলে দিয়ে সে বলল, তোমায় বলি শোনো, হিসেব জিনিসটা কোনোদিন আমার মাথায় ঢোকে না। তুমি বরং পুরো ব্যাপারটা একটা কাগজে লিখে ফেলো। তারপর তোমার কত হলে চলে সেটাও লিখে দাও। চোখের সামনে জিনিসটা দেখতে পেলে আমার বুঝতে সুবিধা হবে। প্রস্তাবটা শুনে আমার ভালোই লাগলো। আমি রাজি হয়ে গেলাম। চলো, এই বেলা শুয়ে পড়া যাক। ওই শোনো, হলঘরের ঘড়িতে 1টা বাজছে। ঘড়ির ঘণ্টা ঝড়ের গোঙানি ছাপিয়ে শোনা গেল। বাতাসের শব্দ শুনে মনে হয় যেন একটা উত্তাল নদী বয়ে চলেছে বাড়ির গা ঘেঁষে। শোবার আগে বাঘটাকে একবার দেখে যেতে চাই, বলল এভারার্ড। ঝড় জিনিসটাও ঠিক পছন্দ করে না। তুমি আসবে? চলো। চুপচাপ শব্দ না করে এসো, আর সবাই ঘুমোচ্ছে। পারস্যের গালিচা বিঝারো হলঘরে ল্যাম্প চলছে। সে ঘর পেরিয়ে একটা দরজার মধ্যে দিয়ে গিয়ে ঢুকলাম প্যাসেজে। অন্ধকার প্যাসেজ, দেয়ালে একটি লণ্ঠন ঝুলছে। সেটাকে নামিয়ে জ্বালিয়ে নিল এভারার্ড। লোহার গরাদগুলো দেখা যাচ্ছে না। বুঝলাম বাঘ এখন খাঁচায় বন্দি। এসো ভিতরে, বাঘের দরজা খুলে দিয়ে বলল এভারার্ড। ঘরে ঢোকামাত্র একটা গর্জন শুনে বুঝলাম ঝড়ে বাঘের মেজাজ বেশ বিগড়ে দিয়েছে। ল্যাম্পের কম্পমান আলোয় দেখলাম বিশাল কৃষ্ণকায় জীবটিকে। খাঁচার এক কোণে খাড়ের গাদার ওপর বসে আছে কুণ্ডলি পাকিয়ে। পিছনের সাদা দেয়ালে পড়েছে তার প্রকাণ্ড ছায়া। বাঘের লেজটা মাঝে মাঝে নড়ে উঠে মেঝের খড়গুলোকে ইতস্তত ছড়িয়ে দিচ্ছে। বেচারি টমির মেজাজ তেমন সুবিধের নয়। হাতের ল্যাম্পটাকে এগিয়ে ধরে বলল এভারার্ড কিং, একটি আস্ত কিলে শয়তানের মতো দেখতে লাগে ওকে, তাই না? ওর জন্য কিছু খাদ্যের ব্যবস্থা না করলে ওর মেজাজ ভালো হবে না। দেখি ভাই, একটু ধরো তো লণ্ঠনটা। আমি তার হাত থেকে লণ্ঠনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বাইরেই আছে ওর খাবার, বলল এভারার্ড। আমি 1 মিনিটে ঘুরে আসছি। ও কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল, আর সেই মুহূর্তে একটা ধাতব খুট শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। সে শব্দ কয়েক মুহূর্তের জন্য আমার হৃৎস্পন্দন বন্ধ করে দিল। আমার সর্বাঙ্গে একটা আতঙ্কের ঢেউ খেলে গেছে। একটা চরম বিশ্বাসঘাতকতার আশঙ্কায় রক্তহিম হয়ে গেছে। আমি দরজার উপর লাফিয়ে পড়লাম, কিন্তু দেখলাম ঘরের ভিতর দিকে দরজার কোনো হাতল নেই। দরজা খোলো, চেঁচিয়ে উঠলাম আমি। দরজা খোলো! হল্লা করো না, প্যাসেজ থেকে উত্তর এলো। তোমার কাছে আলো রয়েছে তো? এভাবে একা বন্দি থাকতে চাই না আমি। বটে, একটা বিশ্রী হাসির সঙ্গে উত্তর এলো। বেশিক্ষণ একা থাকতে হবে না তোমায়। দরজা খোলো বলছি, আমি আবার চেঁচিয়ে উঠলাম। এই ধরনের রসিকতা আমি বরদাস্ত করতে পারি না। এবারে একটা বিদ্রুপের হাসির সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ছাপিয়ে শুনলাম একটা যান্ত্রিক ঘড়ঘড় শব্দ। সর্বনাশ! হাতল ঘুরিয়ে লোহার ঝাঁঝরিটাকে টেনে বাইরে বার করে নিচ্ছে এভারার্ড কিং। অর্থাৎ বাঘ আর খাঁচায় বন্দি থাকবে না। লণ্ঠনের আলোয় দেখতে পাচ্ছি লোহার শিকগুলো ক্রমশ সামনে থেকে সরে যাচ্ছে। শিকওয়ালা দেয়াল যেখানে ঘরের দেয়ালের সঙ্গে গিয়ে ঠেকেছিল, সেখানে এর মধ্যেই প্রায় 1 হাত ফাঁক দেখা দিয়েছে। মরিয়া হয়ে আমি শেষ শিকটা আঁকড়ে ধরে উল্টো দিকে টানতে লাগলাম। রাগ আর আতঙ্কে তখন আমি দিশেহারা। দরজাটা দুদিক থেকে টানার ফলে মিনিটখানেক অনড় হয়ে রইল।
বেশ বুঝতে পারছি ও সমস্ত শক্তি প্রয়োগ করে হাতলটা ঘোরাবার চেষ্টা করছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমার শক্তি তার কাছে হার মানবে। এবার শিকের সঙ্গে সঙ্গে আমিও হড়কাতে শুরু করেছি পাথরের মেঝে দিয়ে। কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই পৈশাচিক মানুষটির হাতে যেন আমায় মরতে না হয়। আমি অনেক অনুনয় করে তাকে বোঝালাম যে তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আমি তার অতিথি, আমি তার কি ক্ষতি করেছি যে সে আমার সঙ্গে এমন আচরণ করছে। কিন্তু জবাবে সে আরও বল প্রয়োগ করে চলেছে হাতলের ওপর এবং একটি একটি করে লোহার শিক বেরিয়ে চলেছে ঘরের বাইরে। টানের চোটে আমিও এগিয়ে চলেছি খাঁচার সামনে দিয়ে। অবশেষে আমার কবজি যখন যন্ত্রণায় অসাড়, আমার আঙুল ক্ষতবিক্ষত, তখন নিরুপায় হয়ে হাল ছেড়ে দিলাম। একটা ঘটাং শব্দে করে খাঁচার দেয়ালটা পুরো সরে গেল, আর তারপর শুনলাম টার্কিশ চটি পরা পায়ের শব্দ মিলিয়ে গিয়ে প্যাসেজের শেষ প্রান্তের দরজাটা শব্দে বন্ধ হয়ে গেল। তারপর আর শব্দ নেই। এতক্ষণ জানোয়ারটা অনড়ভাবেই বসেছিল খাঁচার এক কোণে। তার লেজ আর নড়ছে না। তার সামনে দিয়ে একটা মানুষকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই দৃশ্য নিশ্চয়ই তার ভারী অদ্ভুত লেগেছিল। তার বিশাল চোখ দুটি এখন আমার দিকে চাওয়া। শিকটা ধরার সময় লণ্ঠনটা মেঝেতে নামিয়ে রেখেছিলাম। মনে হলো সেটা হাতে থাকলে তার আলোটা হয়তো আত্মরক্ষায় কিছুটা সাহায্য করবে। কিন্তু সেটা তুলতে যেই হাত নামিয়েছি, অমনি বাঘটা একটা হুঙ্কার দিয়ে উঠল। আমি তৎক্ষণাৎ আতঙ্কে পাথর। বাঘের থেকে আমার দূরত্ব এখন মাত্র 10 ফুট। তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। অদ্ভুত সে চাহনি, মনের গভীরে ত্রাসের সঞ্চার করলেও চোখ ফেরানো যায় না। চরম সংকটের মুহূর্তে প্রকৃতির আশ্চর্য খেয়ালে মনে হয় জ্বলন্ত গোলক দুটি যেন একবার আয়তনে বাড়ছে, একবার কমছে। আবার মনে হয় যে অন্ধকারে দুটি উজ্জ্বল বিন্দু ক্রমে বড় হতে হতে ঘরের ওই বিশেষ অংশটিতে একটা ভৌতিক আভা ছড়িয়ে দিচ্ছে। আর তারপরেই দেখি আলো নেই, অর্থাৎ জানোয়ার চোখ বন্ধ করেছে। মানুষের অপলক দৃষ্টিতে এক অমোঘ শক্তি আছে, এমন একটা প্রচলিত ধারণায় কোনো সত্য আছে কিনা জানি না। হয়তোবা জানোয়ারটার মধ্যে একটা জার ভাব এসেছিল। মোট কথা, আক্রমণের কোনো চেষ্টার বদলে সেটা দিব্যি পায়ের উপর মাথা রেখে ঘুমোচ্ছে বলেই মনে হয়। পাছে তার মধ্যে আবার হিংস্রভাব জেগে ওঠে, তাই আমিও সম্পূর্ণ অনড় হয়ে রইলাম। ওই ভয়ঙ্কর চোখ দুটো আমার চোখের সামনে না থাকায় এখন তবু মাথা ঠান্ডা করে ভাবতে পারছি। এই পৈশাচিক জানোয়ারের সঙ্গে সারা রাত সহবাস করতে হবে আমাকে। আমার নিজের মন বলছে, এবং যার জন্য আমার এই দশা তার কথাতেও বুঝেছি, যে এই জানোয়ার তার মনিবের মতোই মারাত্মক। কাল সকাল পর্যন্ত একে ঠেকিয়ে রাখব কি করে? দরজা তো খুলবেই না, আর ওই শিকওয়ালা খুবচি জানলাও আমার কোনো কাজে আসবে না। আমাকে বাঁচাও বলে তারস্বরে চেঁচিয়ে কোনো লাভ নেই, কারণ আমি এখন যে অংশটাতে রয়েছি সেটা বাড়ির বাইরে। সেই বাড়ি আর বাঘ্রাবাসের মধ্যে যে প্যাসেজটা রয়েছে সেটা প্রায় 100 ফুট লম্বা। তাছাড়া এই ঝড় বাদলের শব্দের মধ্যে আমার চিৎকার শুনবে কে? একমাত্র ভরসা আমার সাহস ও উপস্থিত বুদ্ধি। ঠিক এই মুহূর্তে আমার অসহায় ভাব দ্বিগুণ বেড়ে গেল লণ্ঠনের দিকে চোখ পড়াতে। বাতির যে এখন শেষ অবস্থা সেটা শিখার অস্থিরতা থেকেই বোঝা যায়। এর আয়ু 10 মিনিট, যা করার এর মধ্যেই, কারণ অন্ধকারে ওই জানোয়ারের সঙ্গে একা পড়লে তখন আর সুস্থ মস্তিষ্কে কিছু করার অবস্থা থাকবে না। কথাটা ভাবতেই আমার অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে এলো। দিশেহারা ভানে এদিক ওদিক চাইতে একটা জিনিসের উপর চোখ পড়াতে একটা ক্ষীণ আশার উদ্রেক হলো। এতে সংকট থেকে সম্পূর্ণ মুক্তি না পেলেও অন্তত সাময়িক নিরাপত্তার একটা সম্ভাবনা আছে। আগেই বলেছি যে খাঁচার দুটো অংশ ছিল, একটা ছাদ ও একটা সামনের দেওয়াল। দেওয়ালটা বাইরে বার করে নিলেও ছাতের অংশটা ভিতরেই থেকে যায়। এই ছাতেও কয়েক ইঞ্চি অন্তর অন্তর একটা করে লোহার শিক, আর শিকের মধ্যের ফাঁকগুলো ভরা লোহার জাল দিয়ে। সেই আচ্ছাদনের নিচে খাঁচার এক কোণায় এখন বসে আছে বাঘটা। খাঁচার ছাদ আর সিলিংয়ের মধ্যে হাত দুয়েকের ব্যবধান। যদি কোনো রকমে ওই ছাতের উপর উঠতে পারি, তাহলে অন্তত পেছন থেকে, মাথার দিক থেকে আর দুপাশ থেকে আমি নিরাপদ। খোলা থাকবে শুধু সামনের দিকটা। সেদিক থেকে বাঘ আমার আক্রমণ করতে পারে ঠিকই, কিন্তু তাহলেও বলবো যে বাঘ যদি হঠাৎ ঘরে পায়চারি শুরু করে, তাহলে আমাকে তার সামনে পড়তে হবে না। আমার নাগাল যদি তাকে পেতে হয়, তাহলে কিছুটা কসরত করতে হবে। যা করার এই বেলা, কারণ বাতি নিভে গেলে কাজটা আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। যা থাকে কপালে করে এক লাফে ছাউনির পাশটা দুহাতে খামচে ধরে দেহটাকে কোনো মতে উপরে নিয়ে গিয়ে ফেললাম। আমার মুখ তখন দুই শিকের মাঝখানে জালের উপর। দেখতে পাচ্ছি বাঘের মুখ হাঁ, আর তার ভয়ঙ্কর চোখ দুটো চেয়ে আছে শটান আমার দিকে। তার নিঃশ্বাসের মোটকা গন্ধে আমার নাক জ্বলছে। জানোয়ারের ভাব দেখে কিন্তু মনে হলো রাগের চেয়ে তার কৌতূহলটাই যেন বেশি। এবার এসে তার দেহের মাংসপেশিতে ঢেউ খেলিয়ে উঠে দাঁড়ালো, পেছনের দুপায়ে ভর করে একটা থাবা পেছনের দেওয়ালে রেখে অন্যটা দিয়ে খাঁচার ছাতের জালের উপর দিয়ে একটা লম্বা আঁচড় টানল।
তার ফলে তার নখ আমার পাতলুন ভেদ করে আমার হাঁটুতে একটা গভীর ক্ষতের সৃষ্টি করল। এটাকে আক্রমণ বলা চলে না, বরং আক্রমণের মহড়া মাত্র, কারণ আমার আর্তনাদের সঙ্গে সঙ্গে সে থাবা নামিয়ে নিয়ে এক লাফে খাঁচা থেকে বেরিয়ে সারা ঘর জুড়ে দ্রুত পায়চারি শুরু করল। তারই ফাঁকে ফাঁকে তার দৃষ্টি বারবার চলে আসছে আমার দিকে। আমি দেহ সংকুচিত করে নিজেকে একেবারে দেওয়ালের সঙ্গে সিটিয়ে দিলাম। যত পিছিয়ে থাকব ততই তার পক্ষে আমার নাগাল পাওয়া কঠিন হবে। বাঘের উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে, হাঁটার গতিও বাড়ছে সেই সঙ্গে। তার অস্থির পদক্ষেপ বারবার তাকে নিয়ে আসছে আমার লৌহ আসনের ঠিক নিচে। আশ্চর্যই ছায়াসৃদিশ বিশাল সাপথের নিঃশব্দ গতি। এদিকে লণ্ঠনের আলো এতই মৃদু যে তাতে বাঘকে প্রায় দেখাই যায় না। অবশেষে একবার দপ করে জলে উঠে লণ্ঠনটা নিভেই গেল। সূচিভেদ্য অন্ধকারে এখন শুধু আমি আর বাঘ। বিপদের সামনে পড়ে যদি বুঝতে পারি যে আমার যথাসাধ্য আমি করেছি, তাহলে শুধু পরিণতির অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। বর্তমান ক্ষেত্রে আমি যেখানে যে অবস্থায় আছি সেটাই হলো আমার পক্ষে সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সেইভাবেই হাত পা গুটিয়ে প্রায় দম বন্ধ করে পড়ে রইলাম। আশা আছে আমার অস্তিত্ব জানান না দিলে বাঘ হয়তো আমায় ভুলে যাবে। আন্দাজে মনে হয় 2টো বাজতে চলল। ভোর হবে 4টে। দিনের আলোর জন্য অপেক্ষা করতে হবে আরও 2 ঘন্টা। বাইরে ঝড় চলছে পুরো মাত্রায়। বৃষ্টির জল এসে আছাড়ে পড়ছে জানলার গায়ে। ঘরের ভিতরে রক্ত জান্তব গন্ধে আমার প্রাণ অষ্ঠগত। বাঘ এখন আমার কাছে অদৃশ্য, আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমি বাঘের চিন্তা মন থেকে দূর করে অন্য কথা ভাবতে চেষ্টা করলাম। একটি চিন্তাই স্থান পেল মনে। সেটা হলো আমার খুড়তুটো ভাইয়ের শয়তানি, তার চরম বিশ্বাসঘাতকতা এবং আমার প্রতি তার গভীর বিদ্বেষের ভাব। ওই গালভরা হাসির পিছনে লুকিয়ে আছে এক নৃশংস খুনি। যতই ভাবলাম ততই তার পরিকল্পনার চাতুরিটা আমার কাছে পরিষ্কার হয়ে এলো। সকলের সঙ্গে সেও চলে গেছিল শুতে। তারপর গোপনে ফিরে এসে আমাকে তার বাঘের ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রেখে চলে যায়। অত্যন্ত সহজেই সে ঘটনাটা বুঝিয়ে দেবে। বিলিয়ার্ড রুমে বসে চুরোটটা শেষ করে তবে আমি উঠব। সে আমার কাছ থেকে বিদায় নিয়ে গুডনাইট করে চলে যায়। আমি নিজের খেয়ালবশত দিনের শেষে একবার বাঘটা দেখতে যাই। খাঁচা খোলা আছে না জেনে ঘরে ঢুকি, আর তার ফলেই ফাঁদে পড়ি। এর জন্য তাকে দায়ী করবে কে? আর যদি বা তার উপর সন্দেহ হয়, প্রমাণ তো নেই। 2 ঘন্টা সময় যেন কাটতেই চায় না। একবার একটা খসখস শব্দে বুঝলাম বাঘ তার নিজের গায়ের লোম চাটছে। বার কয়েক দেখলাম একজোড়া সবুজ আলো দেখে মনে হলো সে আমার দিকে চাইছে, কিন্তু তাও বেশিক্ষণের জন্য নয়। ক্রমে একটা বিশ্বাস দানা বাঁধতে লাগলো যে সে হয়তো আমার অস্তিত্ব ভুলে গেছে, কিংবা আমাকে অবগ্রাহ করার সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে জানলা দিয়ে একটা ক্ষীণ আলো ঘরে প্রবেশ করল। প্রথমে দেখলাম দেওয়ালের গায়ে একজোড়া ধূসর চৌকোনো, তারপর সে দুটো ক্রমে সাদায় পরিণত হল। তারপর আমার সহবাসিন্দাটি প্রতীয়মান হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম বাঘও আমার দিকে চেয়ে আছে। দৃষ্টি বিনিময়ের পরমুহূর্তেই বুঝতে পারলাম যে শেষ দেখার সময় যা মনে হয়েছিল, বাঘের মেজাজ তার চেয়ে শতগুণে বেশি ভয়ঙ্কর। ভোরের শীত তার মোটেই পছন্দ হচ্ছে না, উপরন্তু সে হয়তো ক্ষুধার্ত। ঘরের ওপাশটায় অনবরত গর্জনের সঙ্গে সে দ্রুত পায়চারি করছে। পাথরের মেঝের উপর বারবার আছড়ে পড়ছে তার লেজ। কোন অবধি গিয়ে উল্টো মুখে ঘোরার সময় তার নির্মম দৃষ্টি চলে আসছে আমার দিকে। বুঝতে পারলাম আমাকে আস্ত রাখবে না সে। কিন্তু এরকম হতাশার মুহূর্তেও এই ভয়াল পশুর গতিবিধির আশ্চর্য সাবলীলতা, তার পেশল দেহের ভাস্কর্য সদরূপ দৈশ্বর্য আমাকে মুগ্ধ না করে পারল না। এদিকে চাপা গর্জন ক্রমে অস্থির হুঙ্কারে পরিণত হচ্ছে। বেশ বুঝতে পারছি আমার অন্তিম সময় উপস্থিত। এইভাবেই কি শেষে মরতে হবে, এই লোহার গড়াদের উপর শুয়ে শীতে কম্পমান অবস্থায়? আমার অন্তরাত্মাকে এই শোচনীয় অবস্থার ঊর্ধ্বে উত্তরণের চেষ্টার সঙ্গে সঙ্গে একজন মুমূর্ষ ব্যক্তির চিন্তায় যে স্বচ্ছতা আসে, তার সাহায্যে ভাবতে চেষ্টা করলাম আত্মরক্ষার কোনো উপায় আছে কিনা। ভেবে একটা জিনিসই মনে হলো যে খাঁচার দেওয়ালটা কোনো রকমে বাইরে থেকে আবার ভিতরে এনে বসিয়ে দেওয়া যায়, তাহলে সেটাই হবে বাঁচার একমাত্র পথ। ওটাকে কি টেনে আনা যায়? এদিকে এও বুঝতে পারছি যে অঙ্গ সংচালনার সামান্য ইঙ্গিতেই বাঘ হয়তো আমাকে আক্রমণ করে বসবে। অত্যন্ত সন্তর্পে রান হাতটা বাড়িয়ে খাঁচার দেওয়ালের যে দিকটা ঘরের মধ্যে রয়ে গেছিল সেটাকে ধরলাম। আশ্চর্য যে একটা টান দিলেই সেটা খানিকটা এগিয়ে এলো আমার দিকে। কিন্তু আমি যে অস্বস্তিকর অবস্থায় রয়েছি তাতে খুব বেশি জোর দিয়ে টানা সম্ভব নয়। আরেকবার টান দিলাম, ইঞ্চি 3 ঢুকে এলো দেওয়ালটা। এবার বুঝলাম দেওয়ালের তলায় চাকা লাগানো রয়েছে। আরেকবার দিলাম টান, সেই মুহূর্তে বাঘটা দিল লাফ। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি টেরই পাইনি। শুধু কানে এলো একটা হুঙ্কার, আর সেই সঙ্গে আমার চোখের সামনে দেখলাম একজোড়া জ্বলন্ত হলুদ চোখ, আর মিষ্ক কালো মুখে দাঁতের ফাঁক দিয়ে বেরোনো একটা লল্লকে লাল জিভ। বাঘ লাফিয়ে পড়ার ফলে আমার লৌহ আসন থরথর করে কেঁপে উঠল। মনে হয় এই বুঝি সব শুদ্ধ ভেঙে পড়ল।
বাঘটা কিছুক্ষণ সেই অবস্থায় রইল, তার মাথা আর সামনের থাবা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, আর পেছনের থাবা খাঁচার দেওয়ালে একটা অবলম্বন খোঁজার চেষ্টায় অস্থির। কিন্তু লাফটা ঠিক জুতোসই হয়নি। বাঘ সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারল না। প্রচণ্ড রাগে দাঁত খিঁচড়ে জালে আছড়ে দিতে দিতে সে সশব্দে লাফিয়ে নেমে পড়ল মেঝেতে। কিন্তু তারপরেই আবার আমার দিকে ফিরে দ্বিতীয় লক্ষ্যের জন্য প্রস্তুত হল। আমি জানি আমার চরম পরীক্ষার সময় এসে গেছে। বাঘ একবার ঠেকে শিখেছে, দ্বিতীয়বার আর সে ভুল করবে না। আমার বাঁচতে হলে যা করার তা করতে হবে এই মুহূর্তে। এক ঝলকে পন্থা স্থির করে নিলাম। চোখের নিমেষে আমার কোটটা খুলে নিয়ে সেটাকে জানোয়ারের মাথার উপর ছুঁড়ে মারলাম, আর প্রায় একই মুহূর্তে এক লাফে খাঁচার হাত থেকে লাফিয়ে নেমে গিয়ে দেওয়ালের শিকটা ধরে প্রাণপণে দিলাম টান। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক সহজেই দেওয়ালটা ঘরের মধ্যে চলে এলো। আমি যত দ্রুত সম্ভব সেটাকে খাঁচার অপর প্রান্তে টেনে নিয়ে গেলাম, কিন্তু সেইভাবে টানার ফলে আমি নিজে রয়ে গেলাম খাঁচার বাইরে। ভিতরে থাকলে হয়তো আমি রেহাই পেতে পারতাম, কিন্তু সেটা করার চেষ্টায় আমাকে যে কয়েক মুহূর্ত থামতে হলো, তাতে বাঘটা তার মাথা থেকে কোটটা ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার সামনেটা বন্ধ করে ভিতরে ঢুকে এসেছি, কিন্তু তার আগে বাঘটা তার থাবার এক চাপড়ে আমার পায়ের ডিমের বেশ খানিকটা অংশ তুলে নিয়েছে, র্যাদা দিয়ে চাঁচা কাঠের মতো করে। পরমুহূর্তেই যন্ত্রণায় প্রায় বেহুশ হয়ে আমি খাঁচার ভিতরে খড় বিছানো মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার সামনে খাঁচার গরাদ, আর তার উপর নিষ্ফল ক্রোধে বারবার আঘাত করছে ব্রেজিলীয় বাঘ। অর্ধমৃত অবস্থায় আমার মন থেকে আতঙ্কের ভাব দূর হয়ে গেছে। আমি সামনের দিকে চেয়ে দেখছি বাঘ তার কালো বুকটা খাঁচার উপর রেখে তার থাবা দিয়ে আমার নাগাল পেতে চেষ্টা করছে, ঠিক যেমন কলে ধরা পড়া ইঁদুরকে নাগাল পেতে চেষ্টা করে বেড়াল। আমার জামায় এসে ঠেকছে তার নখগুলো, কিন্তু গায়ের চামড়া পর্যন্ত পৌঁছচ্ছে না। শুনেছিলাম বাঘ বা ওই জাতীয় জানোয়ার দ্বারা জখম হলে মানুষের মধ্যে কেমন যেন একটা অসার ভাব আসে। সেটা এখন দিব্যি অনুভব করছি। আমি যেন আর আমি নই, কোনো এক তৃতীয় ব্যক্তি যেন কৌতূহলের সঙ্গে দেখে চলেছে বাঘটা তার চেষ্টায় কৃতকার্য হয় কিনা। তারপর ক্রমে আমার চেতনার লোপ পেয়ে আমি যেন এক দুঃস্বপ্নের জগতে চলে গেলাম, যেখানে আমার চোখের সামনে রয়েছে কেবল বাঘের সেই কালো মুখ আর তার থেকে বেরিয়ে আসা লকলকে লাল জিভ। সব শেষে আমার লাঞ্ছনার শেষ হলো এক মোহাচ্ছন্ন প্রলাপের অবস্থায়। এখন ভাবলে মনে হয় আমি অন্তত ঘণ্টা 2 এইভাবে অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান হলো সেই তীক্ষ্ণ ধাতব শব্দে, যাতে আমার বিপদের সূত্রপাত। খাঁচার দেয়াল আবার বাইরে বেরিয়ে তার খাঁপে বসল। তারপর সম্পূর্ণ জ্ঞান হবার আগেই দেখলাম আমার ভারিয়ের সেই গোল হাসি ভরা মুখ ঘরের ভিতর উঁকি মারছে। সে যা দেখল তাতে সে নিশ্চয়ই অবাক হয়েছিল। বাঘ বসে আছে খাঁচার বাইরে ঘরের মেঝেতে, আর আমি ছিন্ন ভিন্ন পাতলুনে কোটবিহীন অবস্থায় রক্তাপ্লুত দেহে পড়ে আছি খাঁচার ভিতর। সকালের রোদ পড়া মুখে তার চরম বিস্ময়ের ভাবটা এখনও দেখতে পাচ্ছি চোখের সামনে। সে একবার দেখল আমার দিকে, তারপর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে খাঁচার দিকে এগিয়ে এসে আবার দেখল আমি সত্যি মরে দিছি কিনা। ঘটনার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন যা অবস্থা, তাতে সব কিছু সম্যক অনুধাবন করার সামর্থ্য ছিল না আমার। শুধু এইটুকু দেখলাম যে তার দৃষ্টিটা হঠাৎ আমার দিক থেকে সরে গিয়ে গেল বাঘের দিকে। সাবাস টমি, সাবাস! উল্লাসে চেঁচিয়ে উঠল এভারার্ড কিং। তারপর সে হঠাৎ খাঁচার দিকে কিছিয়ে এসে চেঁচিয়ে উঠল, সরে যাও বলছি, সরে যাও! মুখ জানোয়ার, তোমার মনিবকে চেনো না তুমি? এই মুহ্যমান অবস্থাতেও কিংয়ের একটা উক্তি আমার হঠাৎ মনে পড়ল। মানুষের রক্তের স্বাদ পেলে নিরীহ জানোয়ারও রাক্ষসে পরিণত হয়। এই পরিণতির জন্য আমার রক্তই দায়ী, কিন্তু তার মাসুল দিতে হবে আমাকে নয়, আমার এই ভাইটিকে। সরে যাও বলছি, চিৎকার করে উঠল এভারার্ড কিং। সরে যাও শয়তান! বল্ডুইন, বল্ডুইন! ওরে বাবারে! তারপর দেখলাম সে মাটিতে পড়ল, উঠল, আবার পড়ল, আর সেই সঙ্গে এক রক্ত হিম করা শব্দ, যেন কাপড় ছেঁড়া হচ্ছে ফালা ফালা করে। আর্তনাদের শব্দ ক্রমে ক্ষীণ হয়ে এসে শেষে যে শব্দটা রইল সেটা মানুষের নয়, জানোয়ারের। আর তারপর যখন ভাবছি সে মরে গেছে, তখন এক বিভীষিকাময় মুহূর্তে দেখলাম এক অর্ধমৃত, প্রায় অন্ধ, রক্তাক্ত মানুষ পাগলের মতো ঘরের চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তারপর আমিও সংজ্ঞা হারালাম। বেশ কয়েক মাস লেগেছিল আমার সুস্থ হয়ে উঠতে। সম্পূর্ণ সুস্থ হইনি, কারণ সেই ব্রাজিলীয় শার্দুলের সঙ্গে রাত্রিযাপনের চিহ্ন স্বরূপ আমাকে আজও একটা লাঠি হাতে চলতে হয়। বল্ডুইন, বাঘের পরিচারক এবং অন্যান্য চাকর বাকর যখন এভারার্ডের আর্তনাদ শুনে বাঘের ঘরে এসে খাঁচার মধ্যে আমায় এবং বাঘের কবলে তাঁদের মনিবের অবশিষ্টাংশ দেখতে পায়, তখন কেমন করে এ ঘটনা ঘটল সেটা তারা অনুমান করতে পারেনি। তপ্ত লোহার শিঁকের সাহায্যে বাঘকে কোণাঠাসা করে দরজার ফাঁক দিয়ে গুলি করে তাকে মেরে আমাকে খাঁচার ভিতর থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে শোবার ঘরে নিয়ে যাওয়া হয় আমাকে।
তারপর বেশ কয়েক সপ্তাহ আমার শত্রুর বাড়িতে থেকেই মৃত্যুর সঙ্গে লড়তে হয়েছিল আমাকে। ক্লিফটন থেকে এসেছিলেন এক সার্জেন্ট আর লন্ডন থেকে নার্স। 1 মাস পরে আমাকে পৌঁছে দেওয়া হয় স্টেশনে, আর সেখান থেকে আমি চলে আসি আমার বাসস্থান গ্রোভানার ম্যানশনসে। আমার অসুখের সময়ের একটা ঘটনা আমার মনে আছে, অত্যন্ত স্পষ্ট হওয়াতে এই স্মৃতিটাকে আমার স্বরবিকারজনিত দুঃস্বপ্নের অঙ্গ বলে মনে হয় না। এক রাত্রি নার্স তখন আমার ঘরে নেই। দরজা খুলে প্রবেশ করলেন এক দ্বিঘাঙ্গিনী, তার পরনে বিধবার কালো পোশাক। তিনি কাছে এসে আমার উপর ঝুঁকে পড়াতে দেখলাম এভারার্ড যে ব্রাজিলীয় মহিলাটি বিবাহ করেছিল তিনি। তার চাহনিতে যে করুণা ও সহানুভূতি দেখলাম তেমন আর কোনোদিন দেখিনি। আপনার জ্ঞান আছে? জিজ্ঞেস করলেন মহিলা। আমি তখন খুবই দুর্বল, তাই মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আমি এইটুকু বলতে এসেছি যে আপনার এই দুর্দশার জন্য আপনিই দায়ী। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করেনি। প্রথম থেকেই চেয়েছিলাম যাতে আপনি না থাকেন। আপনি যাতে তাঁর কবলে না পড়েন তার জন্য আমার স্বামীকে বঞ্চনা করে যতটা করা সম্ভব সবই করেছিলাম আমি। আমি জানতাম সে আপনাকে কেন ডেকে এনেছিল। আমি জানতাম সে আর কোনোদিন আপনাকে ফিরে যেতে দেবে না। আমি যত ভালো করে চিনতাম তাকে, তেমন তো আর কেউ চিনত না। আমি নিজে যে ভুক্তভোগী সে কথা তো আর আপনাকে বলা যায় না, কিন্তু আপনার মঙ্গল হবে তার চেষ্টার আমি ত্রুটি করিনি। শুধু এইটুকু বলতে পারি যে আপনি আমার বন্ধুর কাজ করেছেন। আমি ভাবতাম আমার মৃত্যু না হলে আমার মুক্তি নেই, কিন্তু আপনি আমার মুক্তি দিয়েছেন তার কবল থেকে। আপনার এত কষ্ট ভোগ করতে হলো বলে আমি দুঃখিত, কিন্তু আমি তো বলেইছিলাম আপনি মূর্খ, এবং মূর্খের মতোই কাজ করেছিলেন আপনি। কথাটা বলে চলে গেলেন সেই অদ্ভুত মহিলা, যাকে আর কোনোদিন দেখিনি আমি। স্বামীর সম্পত্তি থেকে যা তার প্রাপ্য তাই নিয়ে তিনি দেশে ফিরে গিয়েছিলেন, এবং পরে নাকি সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন। লন্ডনে ফেরার বেশ কিছুদিন পরে ডাক্তার আমাকে জানালেন আমি সম্পূর্ণ সুস্থ এবং আবার কাজ শুরু করতে পারি। কথাটা শুনে আমার মনটা যে খুব প্রসন্ন হলো তা নয়, কারণ কাজ মানেই পাওনাদারের স্রোত রোধ করার চেষ্টা। আসল খবরটা প্রথম দিল আমার উকিল সামার্স। আপনি আবার সুস্থ হয়ে উঠেছেন, এটা খুবই আনন্দের কথা। আপনাকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিলাম। অভিনন্দন? তুমি কি বলছো সামার্স? মশকরা করার সময় নয় এটা। যা বলছি ঠিকই বলছি, বলল সামার্স। গত 1.5 মাস হলো আপনি লর্ড সাদারটন হয়েছেন। 5 অসুস্থ অবস্থায় খবরটা পেলে আপনার রোগমুক্তিতে ব্যাঘাত ঘটে, তাই এতদিন বলিনি। লর্ড সাদারটন? ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে মিত্তশান অভিজাত বংশের প্রতিনিধি? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর মনে পড়ল যে অনেকটা সময় তো পেরিয়ে গেছে এর মধ্যে, আর আমি তো এই সময়টা শয্যাশায়ী ছিলাম। বললাম, তাহলে লর্ড সাদারটন মারা গেছেন আমি অসুস্থ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই? ঠিক সেই একই দিনে? আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল সামার্স। সে বুদ্ধিমান লোক, সে কি আর অনুমান করতে পারেনি আমার দুর্দশার কারণটা? কিন্তু আমি তাকে কিছু বললাম না। তার কাছে আগ বাড়িয়ে পারিবারিক কুৎসা রটাতে যাব কেন? ব্যাপারটা খুবই আশ্চর্য। আমার দিকে সেই একই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে বলল, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার অববর্তমানে এই এভারার্ড কিংই এই খেতাব পেতেন। তিনি না হয়ে আপনি যদি ওই বাঘের কবলে পড়েন তাহলে উনিই হতেন লর্ড সাদারটন। তা তো বটেই, বললাম আমি। আর ভদ্রলোক এ ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, বলল সামান্স। আমি জানি লর্ড সাদারটনের চাকরের সঙ্গে ওর যোগাযোগ ছিল, আর সেই চাকর ঘন ঘন টেলিগ্রাম করে কিংকে জানাতো তার মনিবের অবস্থা। সেই সময়টা আপনি কিংয়ের বাড়িতে। আপনি উত্তরাধিকারী, অথচ বারবার সে খোঁজ নিচ্ছে লর্ড সাদারটনের। ব্যাপারটা একটু অদ্ভুত নয় কি? নিঃসন্দেহে, বললাম আমি। আর শোনো সামান্স, এবার তো কাজকর্ম শুরু করে দিতে হয়। দাও তো দেখি আমার বিলগুলো আর আমার নতুন চেক বইটা।